রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে গঠিত প্রথম ৬ কমিশনের প্রধানদের সম্মতিতে নির্বাচন ও সংস্কার নিয়ে চূড়ান্ত সুপারিশ প্রকাশ করা হবে আগামী শনিবার। এরপর নির্বাচন ও সংস্কার নিয়ে রাজনৈতিক দল এবং জুলাই অভ্যুত্থানের অংশীজনের সাথে আলোচনার পর ফেব্রুয়ারির মাঝামাঝিতে বৈঠকে বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন। মঙ্গলবার ৬ কমিশন প্রধানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে গঠিত প্রথম ৬টি কমিশনের প্রধানদের নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে কিছু ডিসিশন হয়েছে, এটা আপনাদের জানাচ্ছি। সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা আশা করছি ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। ৮ ফেব্রুয়ারি একই সাথে এই সংস্কার কমিশনের প্রধানরা মিলে আশু করণীয় কী আছে, সংস্কার কার্যের ক্ষেত্রে আশু করণীয় কী আছে, মধ্যমেয়াদে কী আছে, বা ভবিষ্যতে নির্বাচনের পরে যদি তারা কিছু করতে চায় সেটা কী আছে, সেটা ৬টা কমিশন মিলে একটা সর্বসম্মত সুপারিশনামা পেশ করবেন। বৈঠকের বিস্তারিত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আরও জানান, ৮ ফেব্রুয়ারি থেকেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে জাতীয় ঐকমত্য কমিশন। সংস্কার এবং নির্বাচনে করণীয় নির্ধারণে অংশীজনের সাথে আলোচনা করে বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তির সাথে আলোচনা এবং সমঝোতা ক্রমে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি এটা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় অনুষ্ঠিত হবে এবং এটা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ডেটটা ঠিক করা হবে। এই আলোচনা ফেব্রুয়ারির মধ্য থেকে যে শুরু হবে সেটা সম্ভব হলে রোজার মধ্যেও চালিয়ে নেওয়া হবে, রাজনৈতিক দলগুলো যদি রাজি থাকেন, এবং যত দ্রুত সম্ভব আমাদের সংস্কারের ক্ষেত্রে করণীয় কী সেটা ঠিক করা হবে। এক প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা জানান, বৈঠকে সংবিধান সংশোধন কিংবা পুনর্লিখন নিয়ে কোনো আলোচনা হয়নি, তবে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে রাজনৈতিক সমঝোতা, জাতীয় নির্বাচন কিংবা গণভোটের মাধ্যমে। সংবিধান নিয়ে বিভিন্ন পদ্ধতিতে ঐক্যমত করা সম্ভব। একটা হচ্ছে যদি আপনার রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করে, যদি পোষণ করে সংবিধানের সংক্রান্ত কোনো সংশোধনী ক্ষেত্রে, তাহলে ওনারা মিলে সবাই মিলে এগ্রি করে কোনো একটা ব্যাপার আইনে পরিণত করার প্রস্তাব দিতে পারেন। সেটা আপনার পরে যখন সংবিধান সংশোধন করা হবে পোস্ট ভ্যালিডিটি দেওয়া যেতে পারে। আবার যদি সামনে নির্বাচন, যদি গণপরিষদ এবং সংসদ নির্বাচন যদি একই সাথে হয়, তাহলে গণপরিষদের মাধ্যমে হতে পারে, সাংবিধানিক কোনো সভার মাধ্যমে হতে পারে। এইগুলি হচ্ছে জাস্ট আমার কথা বললাম যে বিভিন্ন পদ্ধতিতে করা যেতে পারে, কিন্তু কী পদ্ধতিতে করা হবে সেটা রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতে ঠিক করা হবে। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে আজ জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে তুলে দেয়া হবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান আব্দুল মুঈত চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। প্রতিবেদনে ১০০-র বেশি সুপারিশ থাকবে বলেও জানান মুঈত চৌধুরী। প্রতিবেদন জমা দেওয়ার পর প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সংবাদ সম্মেলন করে তা জানানোর পাশাপাশি ওয়েবসাইটেও প্রকাশ করা হবে বলে জানান তিনি। ৩ অক্টোবর জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। ৩ মাসের মধ্যে প্রতিবেদন দেবার কথা থাকলেও ৩ দফা সময় বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়। বাংলাদেশ ব্যাংকের কর্মচারীদের ব্যক্তিগত লকার ফ্রিজ রাখতে ব্যাংকটির কাছে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার দুদক কার্যালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পেলে কেবল বাংলাদেশ ব্যাংক নয়, অন্যান্য ব্যাংকের লকারও দুদক খুলবে। এছাড়া এদিন দুর্নীতির আরেক মামলায় পাসপোর্ট অফিসের পরিচালক আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সংস্থাটি। ২৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধেও। এছাড়া আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত সিআরআইয়ের বিরুদ্ধে আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে গিয়ে প্রতিষ্ঠানটির নামে আইএফআইসি ব্যাংকে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর এর তথ্য পেয়েছে দুদক। বাংলাদেশ ব্যাংকের রক্ষিত লকারে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে এবং সেই অভিযানে প্রচুর বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালংকার পাওয়া যায়। এই ধরনের যে লকারগুলো রয়েছে সেগুলো তল্লাশি করা প্রয়োজন। বাংলাদেশ ব্যাংকে সেই লকারগুলো সাময়িকভাবে ফ্রিজ করার জন্য অনুরোধ করা হয়েছে। আইএফআইসি ব্যাংকে
সিআরআই নামক প্রতিষ্ঠানটির নামে একটি 35,21,00,000 টাকার এফডিআর রয়েছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠান সিআরআই-এর বিভিন্ন রেকর্ড ও নথিপত্র সংগ্রহের অভিযানে গিয়ে প্রতিষ্ঠানটির দপ্তরই খুঁজে পায়নি দুদক। সিআরআই তাদের বিভিন্ন কার্যক্রমে সরকারি রাষ্ট্র অর্থ ব্যয় করা হয়েছে এমন অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের একটি দল মঙ্গলবার প্রথমে ধানমন্ডি 32 ও পরে ধানমন্ডি 6-এর এতে অভিযানে যায়। উভয় স্থানে গিয়েও অফিস খুঁজে পাননি বলে জানান দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ। পরে বলেন, অন্যভাবে প্রতিষ্ঠানটির নথি সংগ্রহ করা যায় কিনা সেই চেষ্টা করবে দুদক। তবে 3 থেকে 4টি ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে জানতে পেরেছে দুদক এবং ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি। আমাদের কাছে অভিযোগ আসছে, এখন অভিযোগের প্রেক্ষিতে আমরা গিয়ে রেকর্ডপত্র যাচাই করব, তারপরে আমরা বিষয়টা উদ্ধার করতে পারবো যে আসলে কী আছে। তো রেকর্ড অফিসের যেহেতু লোকেশন পাইনি, রেকর্ডপত্রগুলো সংগ্রহ করতে পারিনি। তবে আমরা এমনিতেই ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রে যতটুকু জেনেছি, ওনাদের 3-4টা ব্যাংক অ্যাকাউন্ট সম্বন্ধে আমরা জেনেছি। সেই অ্যাকাউন্টগুলোতে আমরা যেই তথ্যগুলো দরকার সে তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম সহ 4 জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করে রায় প্রকাশ করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ 11 পৃষ্ঠার এই রায় প্রকাশ করেন। এর আগে গত 31 অক্টোবর তারেক রহমান ও আব্দুস সালাম সহ 4 জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার রায় বাতিল করে তাদের খালাস দেয় হাইকোর্ট। অন্য দুজন হলেন 21 টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক মাহাথির ফারুকী খান ও সিনিয়র প্রতিবেদক কনক সারওয়ার। 2017 সালে এই মামলায় অভিযোগ গঠন করে আদালত। 2015 সালের 5 জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেওয়া বক্তব্য 21 টিভি সরাসরি সম্প্রচার করলে পরদিন তারেক রহমান ও আব্দুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চায় তেজগাঁও থানা পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর তেজগাঁও থানার এসআই বোরহানউদ্দিন 2015 সালের 8 জানুয়ারি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এই মামলা দায়ের করেন। মামলা যে প্রক্রিয়া দায়ের করার কথা ছিল সেই প্রক্রিয়ার দায়ের হয়নি। মামলা রাষ্ট্রদ্রোহের মামলা করতে গেলে গভর্নমেন্টের অনুমোদন নিতে হয়, সেটাও নেওয়া হয়নি। অর্থাৎ তড়িঘড়ি করে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এবং জনাব তারেক রহমান সাহেবের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আর 21 টিভিটা দখল নেওয়ার জন্য হয়তোবা এই মামলাটা দায়ের করা হয়েছিল। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়তুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানিয়েছেন। শিবলি রুবায়তুল ইসলামের বিরুদ্ধে দুদকের মামলা আছে। বিদেশে অর্থ পাচার ও আর্থিক নানা অনিয়মের বিষয়ে অনেক অভিযোগ আছে বলে জানানো হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 10 আগস্ট বিএসইসির পদ থেকে পদত্যাগ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়েও তিনি এর পর থেকে ক্লাস নেননি। 645 কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান নগদের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। মামলায় 24 জনকে আসামি করা হয়েছে, তাদের মধ্যে 9 জন বাংলাদেশ ডাক বিভাগের কর্মকর্তা। অভিযুক্তদের মধ্যে আছেন নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর মিশুক ও ডাক বিভাগের একজন সাবেক মহাপরিচালক। রাজধানীর মতিঝিল থানায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে মামলাটি করা হয়েছে। গত 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকার নগদে প্রশাসক নিয়োগ দেয়। অভিযোগ ওঠে নগদের পরিচালন ব্যবস্থায় অনিয়ম আছে। নিরীক্ষায় নগদের বেশ কিছু আর্থিক অনিয়মের বিষয় বেরিয়ে আসে, যেমন ব্যাংকে নগদ অর্থ জমা না দিয়ে 600 কোটি টাকার ই-মানি তৈরি করা। এছাড়া 41টি পরিবেশক হিসেব থেকে অননুমোদিতভাবে সরকারি ভাতার 1711 কোটি টাকা তুলে নেওয়ার ঘটনাও চিহ্নিত করা হয়েছে। আন্দোলনের মুখে অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এদিকে পোষ্য কোটা বহালের দাবিতে আজ থেকে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার গভীর রাতে প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে এ ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর থেকে পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করে শিক্ষার্থীরা। পরে বিকেলে শিক্ষার্থী প্রতিনিধি নিয়ে আলোচনায় বসে প্রশাসন। অন্যদিকে পূর্বের ন্যায় পোষ্য কোটা বহাল রাখার দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা আজ থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেয়
ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। আমি বিশ্বাস করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপগুলোকে ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে অভ্যুত্থানোত্তর আমাদের গোটা জাতির প্রত্যাশা পূরণে অনুসরণ করবে এবং আমরা আমাদের এই যাত্রা অব্যাহত রাখব। ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভায় পোষ্য কোটায় ভর্তি বাতিল করেছে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। দুপুর 12টায় মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। টঙ্গীর তুরাগ তীরে মাওলানা জুবায়েরের অনুসারীরা দ্বিতীয় ধাপে অংশ নিয়েছেন। ইজতেমা ময়দানে মুসল্লিদের উপস্থিতি প্রথম ধাপের চেয়ে কিছুটা কম। আজ বাদ ফজর আম বয়ান করেন পাকিস্তানের মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ। বাংলায় তর্জমা করেন মাওলানা জাকারিয়া। আখেরি মোনাজাতে মুসল্লিদের যাতায়াতের সুবিধায় 11টি বিশেষ ট্রেন ও বাড়তি বাসের ব্যবস্থা রাখা হয়েছে। 5টি বিশেষ ট্রেন ব্যতীত টঙ্গী স্টেশনে সকল ট্রেনের যাত্রাবিরতি রাখা হয়েছে। ভোর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে আবদুল্লাপুর এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল থেকে আবদুল্লাপুর পর্যন্ত মহাসড়কে আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পটুয়াখালীতে নির্মিত কয়লাভিত্তিক দ্বিতীয় তাপবিদ্যুৎ কেন্দ্র পূর্ণ উৎপাদনে আসছে শিগগিরই। চীন ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে পায়রা সমুদ্র বন্দর সংলগ্ন রাবনাবাদ নদীর তীরে 1320 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট উৎপাদনের জন্য পুরোপুরি প্রস্তুত। ইতিমধ্যে 660 মেগাওয়াটের প্রথম ইউনিটের পরীক্ষা নিরীক্ষা কমিশনিং সম্পন্ন করে উৎপাদন শুরু করেছে। বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলীরা বলেছেন, মার্চে বাণিজ্যিকভাবে এই ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এছাড়া জুনের মধ্যে দ্বিতীয় ইউনিটও উৎপাদনে আসবে। পটুয়াখালী থেকে কাজল বরণ দাসের পাঠানো রিপোর্ট। পটুয়াখালীর রামনাবাদ নদীর তীরে নির্মিত 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে আসবে শীঘ্রই। তাই শেষ মুহূর্তে চলছে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা। ইতোমধ্যে বিদ্যুৎ কেন্দ্রটির জন্য ব্যাকফিট পাওয়ার রিসিভ করার জন্য পার্শ্ববর্তী আমতলীতে 400 কেভি সুইচিং স্টেশন ও 20 কিলোমিটার দীর্ঘ ট্রান্সমিশন লাইন নির্মাণ করা হয়েছে। কেন্দ্রটির 660 মেগাওয়াটের প্রথম ইউনিটটি পুরোপুরি প্রস্তুত বলে জানান প্রকৌশলীরা। আশা করতেছি মার্চ 2025-এ আমরা বাণিজ্যিকভাবে আমরা 660 মেগাওয়াট আমরা ন্যাশনাল গ্রিডে দিতে সক্ষম হব। আমাদের প্ল্যানিং আছে যে আমরা জুনের আমরা বাণিজ্যিকভাবে আমরা ন্যাশনাল গ্রিডে সেকেন্ড ইউনিট থেকে 660 মেগাওয়াট দিতে চাচ্ছি। বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান, মার্চে বাণিজ্যিকভাবে এই ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। আর জুনের মধ্যে 660 মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটও উৎপাদনে যাবে। আমাদের বিদ্যুৎ কেন্দ্র থেকে 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ফলে আমরা আশা করছি জাতীয় গ্রিডে যে বিদ্যুৎ সরবরাহ দিতে পারবো, তাতে দেশের সার্বিক বিদ্যুৎ চাহিদার 10% চাহিদা আমরা পূরণ করতে পারবো। বাংলাদেশ ও চীনের যৌথ বিনিয়োগে এই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয় 2019 সালে। আন্তর্জাতিক মানদণ্ড মেনে এটি নির্মাণ করা হয়েছে। ফলে পরিবেশের উপর এই বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিকর তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানান বাংলাদেশ ও চীনের প্রকৌশলীরা। এনটিভি নিউজ ডেস্ক। জামালপুরের মাদারগঞ্জে শতাধিক সমবায় সমিতির নামে আত্মসাৎকৃত প্রায় 2000 কোটি টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেছে ভুক্তভোগীরা। গা ঢাকা দিয়েছে সমবায় সমিতির মালিকরা। মঙ্গলবার দুপুরে মাদারগঞ্জ উপজেলার শহীদ মিনার চত্বরে বিভিন্ন সমবায় সমিতিতে আমানতকারী কয়েক হাজার ভুক্তভোগী গ্রাহক অর্থ ফেরতের দাবিতে বিক্ষোভ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে তারা। আমানতকারীরা জানান, প্রবাসী, ছাত্র, শিক্ষক, কৃষক, গৃহিণী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের অর্থ সমবায় সমিতিতে রাখেন। শুরুর দিকে কিছুটা মুনাফা দিলেও কয়েক বছর ধরে তা বন্ধ রয়েছে। ফেরত দেয়া হচ্ছে না আমানতের টাকাও। নগদ নিবেদিত অর্থনীতির খবর। মূল্যস্ফীতি কমানো বড় চ্যালেঞ্জ মন্তব্য করে তা সহনীয় মাত্রায় আসতে আরও 3 মাস সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির আলাদা সভা শেষে এসব বলেন তিনি। আগামী জুন মাসে মূল্যস্ফীতি সহনীয় অবস্থায় অর্থাৎ 7% মতো হলে ভালো হয় বলেও আশা প্রকাশ করেন উপদেষ্টা।
অনেকে দেশের অর্থনৈতিক অবস্থাকে শ্রীলঙ্কার সাথে তুলনা করলেও পরিস্থিতি একেবারেই আলাদা বলে মন্তব্য করেন সালেউদ্দিন আহমেদ। দেশের অনেক ব্যাংকের অবস্থা নাজুক উল্লেখ করে বিশেষ তহবিলের মাধ্যমে সংকট কাটানো হচ্ছে বলে জানান তিনি। কিছু পণ্যে ভ্যাট বাড়ানো নিয়ে সমালোচনা হলেও প্রয়োজনীয় অর্থের সংকুলান করতে কষ্ট হচ্ছে বলে জানান উপদেষ্টা। বলেন, রমজানে প্রয়োজনীয় পণ্যের কোনো সংকট হবে না। আপাতত আমাদের মেইন কনসার্ন হলো মূল্যস্ফীতিটা যতটুক সম্ভব যত তাড়াতাড়ি আমরা এসে করতে পারি, সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উঠেছে ডিফারেন্ট কারণ আছে, টাকা সরবরাহ বেশি ছিল, লোকের হাতে টাকা ছিল, তারপর সাপ্লাই চেনটা অনেকরকম ব্রোকেন হয়েছে। ওটা নামিয়ে আনতে জোর করে তো নামিয়ে আনা যাবে না। আমরা আর 2-3 মাস অপেক্ষা করে। স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রমজানে সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের দাম বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সভাকক্ষে বিআরসির বিজ্ঞানী ও কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, কৃষি গবেষণা অনেক দূর এগিয়ে গেছে, সেজন্য কৃষি ও মৎস্য খাতে অনেক উন্নতি হয়েছে। রমজানে নিত্যপণ্যের ঘাটতি হবে না এবং দাম সহনীয় থাকবে বলেও আশ্বস্ত করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম। চাঁদাবাজির কারণে পণ্যের দাম বেড়ে যায় স্বীকার করে তিনি চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকতে সবার প্রতি আহ্বান জানান। চাঁদাবাজির মাধ্যমে জিনিসপত্রের দাম না বাড়ে, এই জন্য আমরা চেষ্টা করতেছি। রমজানের সময় যদি কোনো নিত্যপণ্যের দাম বাড়ায়, সে শুধু জনগণের কাছে না, সে আল্লাহর কাছেও কিন্তু দায়ী হয়ে থাকবে। আমাদের যতটা অ্যাকশন নেওয়ার আমরা অতটা নিব। আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেবে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। জনপ্রশাসন সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশন ইতোমধ্যেই তাদের রিপোর্ট চূড়ান্ত করেছে। এর আগে গত 15 জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দেয়। গত 11 সেপ্টেম্বর 6টি প্রাতিষ্ঠানিক সংস্কারে কমিশন গঠনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। গত 15 জানুয়ারি অন্যান্য কমিশনের পক্ষ থেকে প্রতিবেদন জমা দেওয়া হয়। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। এরপর দ্বিতীয় পর্বে অংশ নেবেন দিল্লির মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা। দুপুর 12টায় মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মোনাজাত পরিচালনা করবেন শুরাই নিজামের শীর্ষ মুরব্বী হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। ফজরের নামাজের পর ভারতের মাওলানা ফারুকের বয়ানের মাধ্যমে শুরু হয় আজকের আনুষ্ঠানিকতা। নিরাপত্তা জোরদারে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। মোনাজাতে মুসল্লিদের যাতায়াতের সুবিধায় 11টি বিশেষ ট্রেন ও বাড়তি বাসের ব্যবস্থা রাখা হয়েছে। টঙ্গীর ইজতেমা ময়দানে আছেন আমাদের সহকর্মী নাসির আহমেদ, তিনি সরাসরি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। নাসির, মোনাজাত কখন শুরু হবে এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি আপনি কেমন দেখছেন? লোপা, মোনাজাত শুরু হওয়ার কথা রয়েছে বেলা 12টায়। তাবলিকের যে শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের, উনি মোনাজাত পরিচালনা করবেন। এই মোনাজাত উপলক্ষে টঙ্গী এবং টঙ্গীর আশেপাশে থেকে বিপুল সংখ্যক মানুষ প্রতি মোনাজাতের দিনই ইজতেমার ময়দানে এসে থাকেন এবং তারা মোনাজাতে অংশ নিয়ে থাকেন। এবার আমরা বিশেষ করে লক্ষ্য করেছি যে এবার মাদ্রাসার ছাত্র, বিপুল পরিমাণে মাদ্রাসার ছাত্র এখানে আছেন। এছাড়া বিভিন্ন পেশাজীবী মানুষ, গার্মেন্টসের শ্রমিকরাও এখানে মোনাজাতের মধ্যে যোগদান হয়ে থাকেন একদিন ছুটি নিয়ে। আজকে আমরা দেখেছি যে বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ, কর্মজীবী মানুষ, তারা সকাল থেকেই দীর্ঘ লাইন ধরে পায়ে হেঁটে তারা ময়দানে এসেছেন এবং যেহেতু ময়দান অনেকটাই ফাঁকা ছিল, কিন্তু আজকে সেই ফাঁকা নেই। আজকে সমস্ত ময়দান ভরে গেছে মুসল্লিদের উপস্থিতিতে এবং সকলেই এখানে এসেছেন মোনাজাতে যোগদান করার জন্য। এবং এই মোনাজাতকে নির্বিঘ্ন রাখতে আইন শৃঙ্খলা বাহিনী যে পূর্বের ন্যায় তাদের অবস্থা বজায় রেখেছেন এবং তারা যথারীতি মোনাজাত শেষ হলে তাদের যান চলাচল স্বাভাবিক রাখবেন, এইভাবে তাদের প্রস্তুতি নিয়েছেন। এই ছিল ময়দানের অবস্থা। জানছিলাম ইজতেমার খবর।
আন্দোলনের মুখে অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এদিকে পোষ্য কোটা বহালের দাবিতে আজ থেকে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার গভীর রাতে প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে এই ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর থেকে পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করে শিক্ষার্থীরা। পরে বিকেলে শিক্ষার্থী প্রতিনিধি নিয়ে আলোচনায় বসে প্রশাসন। অন্যদিকে পূর্বের ন্যায় পোষ্য কোটা বহাল রাখার দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা আজ থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেওয়ায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। উচ্ছেদের প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগের সকল পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এবং পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগ। আজ সকাল ৮টা থেকে ধর্মঘট শুরু হওয়ার কথা থাকলেও নাটোরের অধিকাংশ পাম্পে সকাল ৬টা থেকেই তেল বিক্রি বন্ধ করে দেয়। এদিকে অনেকটা আকস্মিকভাবে জ্বালানি তেল পাম্পগুলোতে ধর্মঘট ডাকায় বেকায়দায় পড়েন মোটরযান ব্যবহারকারীরা। গতকাল বগুড়ার সান্তাহার এলাকায় সড়ক বিভাগের জমি ব্যবহার করে গড়ে ওঠা দুটি পেট্রোল পাম্পে উচ্ছেদ অভিযান চালানো হয়। এর প্রতিবাদে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এবং পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে এই ধর্মঘটের ডাক দেয়। বিচার বিভাগ সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছেন কমিশনের চেয়ারম্যানগণ। আজ দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা ডক্টর ইউনূসের কাছে প্রতিবেদনগুলো হস্তান্তর করেন। এ সময় সেখানে রাখা বক্তব্যে প্রধান উপদেষ্টা স্বল্প সময়ের মধ্যে এই প্রতিবেদন প্রস্তুত করার জন্য কমিশনের সব সদস্যদের ধন্যবাদ জানান। একে জাতি এবং পৃথিবীর জন্য ঐতিহাসিক দলিল বলে উল্লেখ করেন তিনি। বিচার বিভাগ ও জনপ্রশাসনের কাছ থেকে হেনস্থার শিকার হননি দেশের এমন কোনো নাগরিক নেই বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। কমিশনের দেয়া এসব সুপারিশ রাজনৈতিক দল ও সাধারণ নাগরিকদের সম্মতিতে বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের মানুষ তাদের নাগরিক অধিকার ফেরত পাবে বলেও উল্লেখ করেন। আমাদের যে অভিজ্ঞতা, দেশের যে অভিজ্ঞতা, এটা হলো হেনস্থার অভিজ্ঞতা, অবমাননার অভিজ্ঞতা। আমরা নাগরিক হিসেবে যে আমাদের একটা দাবি আছে, অধিকার আছে, সেটা ভুলে যাওয়ার অধিকার। সংক্ষিপ্তসার যেটা আমাদেরকে দিলেন সেটাতেই এত আশা জায়গায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব। এটাই আমাদের প্রত্যাশা এবং আপনাদের এই রিপোর্টের মাধ্যমে সে প্রত্যাশা পূরণ হোক। পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনা হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ এবং যাবজ্জীবনপ্রাপ্ত ২৫ আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমান এ রায় ঘোষণা করেন। একই সাথে মামলাটি বিদ্বেষপূর্ণ বলেও জানিয়ে আদালত মন্তব্য করেছেন বলেও জানিয়েছে আইনজীবীরা। এছাড়া অতীতে এই মামলার রায় নিয়ে আদালত পক্ষপাতিত্ব করেছেন বলেও আদালত তার পর্যবেক্ষণে উল্লেখ করেছেন। এর আগে গত ৩০ জানুয়ারি এ মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। এদিকে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় হাইকোর্টের রায়ের পর সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে ঈশ্বরদী থেকে আসা বিএনপি নেতাকর্মীরা। আহত হয় এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাবেদ আক্তার। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় বৈশাখী টেলিভিশনের মাইক্রোফোন ভাঙচুর সহ মারধর করা হয় আরও কয়েকজন সাংবাদিককে। রায় ঘোষণার পর বেলা ১২টার দিকে হাইকোর্টের এনএক্স ভবনের সামনে এই ঘটনা ঘটে। সেখানে এ মামলার আসামি পক্ষের আইনজীবীদের ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করছিলেন সাংবাদিকরা। হঠাৎ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের উপস্থিতিতে শতাধিক বিএনপি নেতাকর্মী হট্টগোল শুরু করেন। এর প্রতিবাদ জানালে এক পর্যায়ে উপস্থিত সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক ব্রিফিং বর্জনের পাশাপাশি এনএক্স চত্বরে বসে পড়েন সাংবাদিকরা। এ ঘটনার সুষ্ঠু বিচার এবং জড়িতদের চিহ্নিত করার দাবি জানান সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা।
দেশের মানুষ গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। গণহত্যার জন্য রাজনৈতিক দল হিসেবে জনগণ আওয়ামী লীগের বিচার দাবি করে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রেসক্লাবে জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, শেখ হাসিনার দোসররা সরকারে এবং প্রশাসনেও আছে, তাই সরকারের পক্ষে সফল হওয়া কঠিন। এ সময় তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি। বলেন, বর্তমান সরকারের গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে সবচেয়ে অগ্রাধিকার দেওয়া উচিত নির্বাচনকে। আমাদের এই জাতির এগিয়ে যাওয়ার প্রাণ শক্তি হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। এই জাতীয় ঐক্যকে কোনোভাবেই বিনষ্ট করা যাবে না। কোন রকমের কোনো ইস্যু সৃষ্টি করে এই জাতীয় ঐক্যে যদি আমরা কেউ ফাটল সৃষ্টি করি, সেটা জাতির জন্য ভয়ানক বিপদ হবে। ফ্যাসিবাদের উত্থান যাতে কোনোদিন আর না হয়, সেজন্য ফ্যাসিবাদ বিরোধী গড়ে ওঠা এই জাতীয় ঐক্যকে আমরা রাজনৈতিক সংস্কৃতি হিসেবে চর্চা করতেই থাকতে হবে। পর্যাপ্ত সাহায্য না পেয়ে জুলাই বিপ্লবে শহীদ এবং আহতদের পরিবারগুলো হতাশ হয়ে যাচ্ছে, এমন মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সরকারকে এ বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শহীদ পরিবার, আহত পঙ্গু সহযোদ্ধারা তারা বিভিন্নভাবে এখন হতাশাগ্রস্ত হতে যাচ্ছেন। এই সময় জাতির পক্ষ থেকে একটি দায়িত্বশীল ভূমিকা নিয়ে তাদের সামনে অন্তত কিছু জিনিস নিয়ে আসা দরকার। এই জন্য অসমাপ্ত রেখেই আমরা প্রাথমিক পর্বটা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। এই কাজে দিন রাত কেটেছেন আমার যে সমস্ত তরুণ বন্ধুরা, সংগঠন তাদের কাছে ঋণী কৃতজ্ঞ। কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা সুনির্দিষ্ট আদর্শ নয়, বরং সব শ্রেণী পেশার মানুষের আশা আকাঙ্ক্ষা এবং মতামতের ভিত্তিতে নতুন রাজনৈতিক দল গঠিত হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। নতুন দলে সরকারের কেউ যোগ দিতে চাইলে সরকার থেকে পদত্যাগ করে আসতে হবে বলে তিনি জানান। নূর হোসেনের রিপোর্ট। ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর থেকেই তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। এরই মধ্যে রাজনৈতিক দল গঠনের ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। নতুন রাজনৈতিক দলের নাম, আদর্শ, উদ্দেশ্য ও কর্মসূচি কী হবে তা নির্ধারণে এবার দেশের সর্বস্তরের জনগণকে মতামত জানানোর আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই আহ্বান জানান তারা। নতুন করে 24 পরবর্তীতে মানুষের যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, ফেসিবাদ উত্তর বাংলাদেশ, যেখানে সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদাকে প্রাধান্য রেখে আমাদের যে নতুন রাষ্ট্রকল্প মানুষ চিন্তা করছে এখন, সেটিকে ধারণ করে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী জনতাকে সাথে নিয়ে আমরা একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি। সরকারের উপদেষ্টাদের রাজনৈতিক দলে থাকা নিয়ে প্রশ্ন ছিল। এ সময় সরকারের উপদেষ্টাদের রাজনৈতিক দলে থাকা নিয়ে প্রশ্ন ছিল সাংবাদিকদের। রাজনৈতিক দল কোনো সরকারের সাথে কোনো এটা সম্পর্কিত নাই এবং এটা বরাবরই বলে থাকি, এবং যে সকল রাজনৈতিক দল এই বিষয়ে একটা ভয়ের মধ্যে রয়েছেন বা নিছক জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালাচ্ছেন, আমরা এইসব কুতর্কের মধ্যে যেতে চাই না। এছাড়া শেখ হাসিনাকে গণহত্যাকারী উল্লেখ করে তার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। 2000 মানুষকে উনি শুধুমাত্র চেয়ার টিকায় রাখার জন্য হত্যা করেছে। আপনারা কেন মিডিয়াতে যে ফেসিবাদী খুনি হাসিনা লেখা যায় না? ফেসিবাদী খুনি হাসিনা যদি আপনারা না লিখেন, আপনারা না বলেন, আপনার হচ্ছে আওয়ামী যে কাঠামো রয়েছে, মিডিয়া রয়েছে, সেটির সিলসিলা আপনারা অব্যাহত রাখছেন। ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ঐক্য বজায় রয়েছে জানিয়ে নেতারা বলেন, কেউ আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করলে তাদের প্রতিহত করা হবে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক তার মা ও খালার যোগসাজশে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে তহবিল আত্মসাৎ করে সেই অর্থ দিয়ে লন্ডনে বাড়ি কিনেছেন বলে অভিযোগ উঠেছে।
এই অভিযোগের তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, শুধু টিউলিপ সিদ্দিকী নন, তার পরিবারের অন্যান্য সদস্যরাও লন্ডনে বিভিন্ন বাড়ি বা ফ্ল্যাট পেয়েছেন, যার মধ্যে 6,50,000 পাউন্ড মূল্যের একটি ফ্ল্যাট এবং উত্তর লন্ডনে 15,80,000 পাউন্ড মূল্যের একটি বাড়ি। তদন্তকারীদের দাবি, এসব লেনদেন আন্তর্জাতিক মানি লন্ডারিং চক্রের মাধ্যমে পরিচালিত হয়েছে এবং কর্তৃপক্ষ এখন এই সম্পদের প্রকৃত অর্থের উৎস তদন্ত করছে। বিশ্ব মানবতার শান্তি এবং মুসলিম বিশ্বের ঐক্য কামনার মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্বের দ্বিতীয় ও শেষ ধাপের মোনাজাতে দোয়া করা হয় দেশের কল্যাণ কামনায়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জোবায়ের। হাসান মাহমুদের রিপোর্ট। মোনাজাতে অংশ নিতে বিভিন্ন দিক থেকে তুরাগপাড়ে ছুটে আসে মুসল্লিরা। বেলা 12টার পর শুরু হয় মোনাজাতের মুহূর্ত। 160 একরের মাঠ ছাড়িয়ে ক্ষমার ফরিয়াদে যুক্ত হয় লাখো লাখো হাত। মহান আল্লাহর কাছে পাপ মুক্তির বিনীত প্রার্থনায় সমবেত মানুষের আমিন আমিন ধ্বনি। যে যেখান থেকে পেরেছেন যুক্ত হয়েছেন বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় অর্থাৎ শেষ ধাপের মোনাজাতে। দোয়া করা হয় বিশ্ব মুসলমানের শান্তি ও ঐক্য কামনায়, আর পরকালীন মুক্তির নিবেদনে ভিজে ওঠে চোখ। সম্মিলিত দোয়ায় শেষ হয় মোনাজাত। দেশ ও জাতির জন্য দোয়া করেন মুসল্লিরা। আল্লাহ পাকের দিনের উপর চলতে পারে, দিন মাইনাস চলতে পারে, এই দোয়া করা হয়েছে বেশিরভাগ। বাবা মার জন্য দোয়া করছে, পরিবারের জন্য দোয়া করছে, দেশবাসীর জন্য দোয়া করছে। শাহজাদ রাসূলের উম্মত, খাঁটি উম্মত যেন হইতে পারে এবং আল্লাহ তাআলার খাস বান্দা হিসেবে চলতে পারে। দোয়া শেষে যে যার মতো বাড়ির পথে রওনা হন মুসল্লিরা। কেউ বাসে, সিএনজিতে, ভ্যানে, কেউ বা হেঁটে পার হন গন্তব্যে। আল্লাহ এক, এই কালেমা, নামাজ, এলম অর্থাৎ জ্ঞান ও জিকির, একরামুল মুসলিমিন বড়দের শ্রদ্ধা করা এবং ছোটদের স্নেহ করা, সহিনিয়ত এবং দাওয়াত অর্থাৎ তাবলিগ, এই 6টি কাজের উপরেই মূলত দাস দেওয়া হয় এই বিশ্ব ইজতেমায়। এবং এইখান থেকে মুসল্লিরা ছুটে যান সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করার এই বাণী নিয়ে বিশ্বের বিভিন্ন দরবারে। তাই হানাহানি বন্ধ করে বিশ্ব ইজতেমা বারবার আসুক ফিরে, এমনটাই প্রত্যাশা এইখানে আসা সাধারণ মানুষেরও। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। টঙ্গীর ইজতেমা থেকে ঘরে ফেরা মানুষের খবর জানাচ্ছেন গাজীপুরের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। নাসির, আমরা প্রতি বছরই কিন্তু দেখি যে ইজতেমার শেষে বাড়ি ফেরা মুসল্লিদের একটা ভোগান্তি। তো এবার বিশ্ব ইজতেমার মোনাজাত শেষে মুসল্লিদের বাড়ি ফেরার চিত্র কেমন দেখছেন আমাদের জানাবেন। শাওন, তো বিশ্ব ইজতেমা যেমন শুরু হয়েছিল ইমান, আমল এবং আখলাকের বয়ানের মাধ্যমে, আজকে আমিন আমিন ধ্বনিতে আল্লাহর কাছে কান্নাকাটি করে তারা ইজতেমা শেষ করেছেন। এখন মুসল্লিদের স্রোত শুরু হয়েছে মহাসড়কের দিকে। যে সমস্ত মুসল্লিরা ইজতেমার অভ্যন্তরে অবস্থান করেছিলেন, এখন তারা সবাই মহাসড়ক দিয়ে তাদের নিজ নিজ গন্তব্যের দিকে যাচ্ছেন। এখন এখান থেকে টঙ্গী থেকে চৌরাস্তা পর্যন্ত যে গাড়ির অনেকটা চাপ রয়েছে এবং দীর্ঘ লাইন ধরে মুসল্লিরা চৌরাস্তার দিকে যাচ্ছে এবং বুটবাজার পর্যন্ত তারা পায়ে হেঁটে যাচ্ছে। আর এই দিক থেকে টঙ্গী ইজতেমা ময়দান থেকে উত্তরা এয়ারপোর্ট পর্যন্ত আমি দেখেছি মুসল্লিরা পায়ে হেঁটে যাচ্ছে। এবং ট্রেনের অবস্থা কি, ট্রেনগুলো অনেকটা, ট্রেনে অনেক চাপ রয়েছে এবং মুসল্লিদের জীবনের ঝুঁকি নিয়েও তারা বাড়ি ফিরছে। যে সমস্ত মুসল্লিরা তাদের যানবাহন দূরে রেখে এসেছিলেন, তারা এখন সেখানে তাদের যে ল্যাগেজ যে সেগুলো নিয়ে তারা এখন বাসের দিকে যাচ্ছেন। এখান থেকে অন্তত 2-3 কিলোমিটার তারা পায়ে হেঁটে তাদের নির্ধারিত যানবাহনে তারা উঠবেন এবং এই যানবাহন যখন আবার মহাসড়কে আসবে তখন আবার দীর্ঘ যানজট শুরু হবে। এই ইজতেমা শেষ হওয়ার পরে যে যানজট এবং মহাসড়কে মুসল্লিদের ভোগান্তি, এটা অবশ্য চিরচেনা এবং এই চিরচেনা ভোগান্তিকে মাথায় নিয়ে মুসল্লিরা এখন বাড়ি ফিরছেন। এই ছিল মহাসড়কের অবস্থা। শাওন, জানছিলাম ঘরে ফেরা মানুষের খবর।
উচ্ছেদের প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগের সকল পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এবং পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগ। সকাল থেকে রংপুর ও রাজশাহী অঞ্চলের পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। অনেকটা আকস্মিকভাবে জ্বালানি তেলের পাম্পগুলোতে ধর্মঘট ডাকায় বেকায়দায় পড়েন মোটরযান ব্যবহারকারীরা। এদিকে ধর্মঘটের ফলে অনেকটা স্থবির হয়ে পড়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দরের অয়েল ডিপো। কাজ না থাকায় অলস সময় পার করছেন ট্যাঙ্ক লরি শ্রমিকরা। বাঘাবাড়ী নৌবন্দরে স্থাপিত পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপো থেকে উত্তরাঞ্চলের 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ করা হয়। গতকাল বগুড়ার সান্তাহার এলাকায় সড়ক বিভাগের জমি ব্যবহার করে গড়ে ওঠা দুটি পেট্রোল পাম্প উচ্ছেদ অভিযান চালানো হয়। এ প্রতিবাদে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এবং পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে এই ধর্মঘটের ডাক দেয়। আন্দোলনের মুখে অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এদিকে পোষ্য কোটা বহালের দাবিতে আজ থেকে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার গভীর রাতে প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে এ ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর থেকে পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করে শিক্ষার্থীরা। পরে বিকেলে শিক্ষার্থী প্রতিনিধি নিয়ে আলোচনায় বসে প্রশাসন। অন্যদিকে পূর্বের ন্যায় পোষ্য কোটা বহাল রাখার দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা আজ থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেওয়ায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। আমি বিশ্বাস করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপগুলোকে ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে অভ্যুত্থান উত্তর আমাদের গোটা জাতির প্রত্যাশা পূরণে অনুসরণ করবে এবং আমরা আমাদের এই যাত্রা অব্যাহত রাখব। ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভায় পোষ্য কোটায় ভর্তি বাতিল করেছে। নারায়ণগঞ্জের সোনারগাঁও হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহসেনের আদালতে আনিসুলকে হাজির করে পুলিশ 5 দিনের রিমান্ড আবেদন করলে বিচারক 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। গত বছরের 4ই আগস্ট নারায়ণগঞ্জের সোনারগাঁও কাজপুরে মহাসড়কের সিনহা গার্মেন্টসের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন আশিক মিয়া নামে এক পোশাক কারখানা শ্রমিক। 8 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 14ই আগস্ট নিহত আশিক মিয়ার মা কুলসুম বেগম বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা করেন। এই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়। এর আগে সকালে আনিসুল হককে আদালতে আনা হলে তার ফাঁসির দাবিতে স্লোগান দেন বিক্ষুব্ধরা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ববাজারে সোনার দাম বেড়ে সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়েছে। মূলত যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপের পর সোনার দাম বেড়ে গেছে। বাজার বিশ্লেষকরা বলছেন সেফ হেভেনে চাহিদা অব্যাহত থাকার কারণে সোনার দাম বাড়ছে। বুধবার স্পট গোল্ডের দাম আউন্স প্রতি 0.5% বেড়ে $2,855 দাঁড়িয়েছে। আগের সেশনে এই সোনার দাম বেড়ে রেকর্ড সর্বোচ্চ $2,858.12 হয়। একই সময়ে মার্কিন সোনার মূল্য আউন্স প্রতি 0.3% বেড়ে $2,884.60 হয়েছে। বিশ্ব মানবতার শান্তি এবং মুসলিম বিশ্বের ঐক্য ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্বের দ্বিতীয় এবং শেষ ধাপের মোনাজাতে অংশ নেয় লাখো মুসল্লি। দোয়া করা হয় দেশের কল্যাণ কামনায়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। 14 ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় এবং শেষ পর্বটি। হাসান মাহমুদের রিপোর্ট। মোনাজাতে অংশ নিতে বিভিন্ন দিক থেকে তুরাগপাড়ে ছুটে আসে মুসল্লিরা। বেলা 12টার পর শুরু হয় মোনাজাতের মুহূর্ত। 160 একরের মাঠ ছাড়িয়ে ক্ষমার ফরিয়াদে যুক্ত হয় লাখো লাখো হাত।
মহান আল্লাহর কাছে পাপ মুক্তির বিনীত প্রার্থনায় সমবেত মানুষের আমিন আমিন ধ্বনি। যে যেখান থেকে পেরেছেন যুক্ত হয়েছেন বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় অর্থাৎ শেষ ধাপের মোনাজাতে। দোয়া করা হয় বিশ্ব মুসলমানের শান্তি ও ঐক্য কামনায়, আর পরকালীন মুক্তির নিবেদনে ভিজে ওঠে চোখ। আল্লাহ পাকের দিনের উপর চলতে পারে, দিন মাইনাস চলতে পারে, এই দোয়া করা হয়েছে বেশিরভাগ। শাহজাদ রাসূলের উম্মত, খাঁটি উম্মত যেন হইতে পারে এবং আল্লাহ তাআলার খাস বান্দা হিসেবে চলতে পারে। সম্মিলিত দোয়ায় শেষ হয় মোনাজাত। দেশ ও জাতির জন্য দোয়া করেন মুসল্লিরা। বাবা মার জন্য দোয়া করছে, পরিবারের জন্য দোয়া করছে, দেশবাসীর জন্য দোয়া করছে। জাহেল থেকে ছুটা আল্লাহর দিকে চলে যায় ইনশাআল্লাহ। দোয়া শেষে যে যার মতো বাড়ির পথে রওনা হন মুসল্লিরা। কেউ বাসে, সিএনজিতে, ভ্যানে, কেউ বা হেঁটে পার হন গন্তব্যে। আল্লাহ এক এই কালেমা, নামাজ, এলম অর্থাৎ জ্ঞান ও জিকির, একরামুল মুসলিমিন বড়দের শ্রদ্ধা করা এবং ছোটদের স্নেহ করা, সহিনিয়ত এবং দাওয়াত অর্থাৎ তাবলিগ, এই 6টি কাজের উপরেই মূলত দাস দেওয়া হয় এই বিশ্ব ইজতেমায়। এবং এইখান থেকে মুসল্লিরা ছুটে যান সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করার এই বাণী নিয়ে বিশ্বের বিভিন্ন দরবারে। তাই হানাহানি বন্ধ করে বিশ্ব ইজতেমা বারবার আসুক ফিরে, এমনটাই প্রত্যাশা এইখানে আসা সাধারণ মানুষেরও। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। কুমিল্লায় যৌথ বাহিনীর আটকের পর তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় 6 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 20 থেকে 25 জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম জানান, দুপুরে নিহতের স্ত্রী ইয়াসমিন নাহার থানায় এসে মামলাটি দায়ের করেন। মামলায় নিহতের স্ত্রী উল্লেখ করেন, গত 31 জানুয়ারি মধ্যরাতে যৌথ বাহিনীর পোশাকধারী একদল যুবক এসে বাড়িতে অভিযান চালিয়ে তৌহিদকে তুলে নিয়ে যায়। পরদিন দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তৌহিদুলের নিথর দেহ নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মামলায় আরও বলা হয়, উল্লেখিত আসামিরা জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে এবং মিথ্যা অভিযোগ দিয়ে তৌহিদকে নির্যাতন করে হত্যা করেছে। নারায়ণগঞ্জের সোনারগাঁও হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহসিনের আদালতে আনিসুলকে হাজির করে পুলিশ 5 দিনের রিমান্ড আবেদন করে। 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গত বছরের 4 আগস্ট নারায়ণগঞ্জের সোনারগাঁও কাঁচপুর মহাসড়কের সেনহা গার্মেন্টসের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন আশিক মিয়া নামে এক পোশাক কারখানার শ্রমিক। 8 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 14 আগস্ট নিহত আশিক মিয়ার মা কুলসুম বেগম বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলাটি করেন। এই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়। হত্যা মামলা সহ 3 মামলায় গ্রেফতার হওয়া সাবেক প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে আদালতে হাজিরের পর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে তাকে সিলেট মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। গত বছরের 5 অক্টোবর ঢাকায় গ্রেফতার হন ইমরান আহমদ। তার বিরুদ্ধে সিলেটের গোয়াইনঘাট এবং কোতোয়ালি এলাকায় 2টি হত্যা মামলা সহ মোট 3টি মামলা দায়ের করা হয়। আজ শুনানিতে জামিন আবেদন করলে 2টি হত্যা মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করে আদালত। এদিকে বান্দরবানের নাশকতার মামলায় সাবেক চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর ব্যক্তিগত সহকারী সাদেক হোসেন চৌধুরীকে আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে পুলিশ। দুপুরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হক এই আদেশ দেন। অভিযোগ শুনে আসামির জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন তিনি। পরে তাকে বান্দরবান জেলা কারাগারে পাঠানো হয়। ঢাকা 8 আসনের সাবেক সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে হত্যার অভিযোগে মামলা হয়েছে। দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে পিন্টুর ছোট ভাই নাসিম আহমেদ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মহানগর দায়রা জজ আল আসাদ আসিফুজ্জামান মামলাটি গ্রহণ করে তদন্ত করে আদালত
প্রতিবেদনে দাখিল করতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন। মামলায় পিন্টুকে হত্যার ষড়যন্ত্র, হত্যায় সহায়তা করা এবং হত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার সাথে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৭ জনকে আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয় পিলখানায় বিডিআর হত্যা মামলায় জড়িয়ে রাজনৈতিক প্রভাবে পিন্টুকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। পরে নারায়ণগঞ্জ কারাগার থেকে পিন্টুকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা হয়। ২০১৫ সালের ৩ মে কারাগারে পিন্টুর মৃত্যু হয়। পাবনার সুজানগরে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াহাব সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওয়াহাব পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র এবং সাবেক উপজেলা চেয়ারম্যান। দুপুরে পুলিশ সুপার মোর্তজা আলী খান সংবাদ সম্মেলনে বলেন, ভোরে অভিযান চালিয়ে উপজেলা সদরের মথুরাপুর দোপপাড়ার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ওয়াহাবকে ছিনিয়ে নেয়ার ঘটনার এজাহারভুক্ত আসামি তার ব্যক্তিগত সহকারী রাব্বিকেও গ্রেফতার করা হয়। এর আগে রোববার মথুরাপুর হাই স্কুল মাঠ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা মামলার পলাতক আসামি আব্দুল ওয়াহাবকে গ্রেফতার করে পুলিশ। এ সময় পুলিশের গাড়ি থেকে ওয়াহাবকে ছিনিয়ে নিয়ে যায় তার নেতাকর্মীরা। ওই দিন রাতে সুজানগর থানার এসআই আজাহার আলী বাদী হয়ে ওয়াহাবকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় ৬৫ জনের নাম উল্লেখ করে 2 থেকে 300 জনকে অজ্ঞাত আসামি করা হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে কারা কর্তৃপক্ষ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে হাসপাতালে নিয়ে আসেন। কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ ইকবাল হোসেন জানান, সাবেক এই সংসদ সদস্য বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এই কারণে তাকে নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। পটুয়াখালীতে নির্মিত কয়লাভিত্তিক দ্বিতীয় তাপবিদ্যুৎ কেন্দ্র পূর্ণ উৎপাদনে আসছে শিগগিরই। চীন এবং বাংলাদেশের যৌথ বিনিয়োগে পায়রা সমুদ্র বন্দর সংলগ্ন রাবনাবাদ নদীর তীরে ১৩২০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি প্রথম ইউনিট উৎপাদনের জন্য পুরোপুরি প্রস্তুত। ইতোমধ্যে ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিটের পরীক্ষা নিরীক্ষা এবং কমিশনিং সম্পন্ন করে উৎপাদন শুরু করেছে। বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলীরা বলছেন, মার্চে বাণিজ্যিকভাবে এই ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এছাড়াও জুনের মধ্যে দ্বিতীয় ইউনিটও উৎপাদনে আসবে। পটুয়াখালী থেকে কাজল বরণ দাসের পাঠানো রিপোর্ট। পটুয়াখালীর রামনাবাদ নদীর তীরে নির্মিত ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে আসবে শীঘ্রই। তাই শেষ মুহূর্তে চলছে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা। ইতোমধ্যে বিদ্যুৎ কেন্দ্রটির জন্য ব্যাকফিট পাওয়ার রিসিভ করার জন্য পার্শ্ববর্তী আমতলীতে ৪০০ কেভি সুইচিং স্টেশন ও ২০ কিলোমিটার দীর্ঘ ট্রান্সমিশন লাইন নির্মাণ করা হয়েছে। কেন্দ্রটির ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিটটি পুরোপুরি প্রস্তুত বলে জানান প্রকৌশলীরা। আশা করতেছি মার্চ ২০২৫-এ আমরা বাণিজ্যিকভাবে আমরা ৬৬০ মেগাওয়াট আমরা ন্যাশনাল গ্রিডে দিতে সক্ষম হব। আমাদের প্ল্যানিং আছে যে আমরা জুনের আমরা বাণিজ্যিকভাবে আমরা ন্যাশনাল গ্রিডে সেকেন্ড ইউনিট থেকে ৬৬০ মেগাওয়াট দিতে চাচ্ছি। বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান, মার্চে বাণিজ্যিকভাবে এই ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। আর জুনের মধ্যে ৬৬০ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটও উৎপাদনে যাবে। আমাদের বিদ্যুৎ কেন্দ্র থেকে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ফলে আমরা আশা করছি জাতীয় গ্রিডে যে বিদ্যুৎ সরবরাহ দিতে পারবো, তাতে দেশের সার্বিক বিদ্যুৎ চাহিদার ১০% চাহিদা আমরা পূরণ করতে পারবো। বাংলাদেশ ও চীনের যৌথ বিনিয়োগে এই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয় ২০১৯ সালে। আন্তর্জাতিক মানদণ্ড মেনে এটি নির্মাণ করা হয়েছে। ফলে পরিবেশের উপর এই বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিকর তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানান বাংলাদেশ ও চীনের প্রকৌশলীরা। এনটিভি নিউজ ডেস্ক। প্রশাসনের আশ্বাসে রাজশাহী ও রংপুর বিভাগের সকল পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স এজেন্টস এবং পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ধর্মঘট প্রত্যাহার করে। এতে স্বস্তি ফিরেছে গ্রাহকদের মাঝে। এর আগে সকাল থেকে রংপুর ও রাজশাহী অঞ্চলের পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকে। ধর্মঘটের ফলে অনেকটা স্থবির হয়ে পড়েছিল সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দরের ওয়েল ডিপো। সেখানে স্থাপিত পদ্মা মেঘনা এবং যমুনা
তেল ডিপো থেকে উত্তরাঞ্চলের 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকে। গতকাল বগুড়ার সান্তাহারে সড়ক বিভাগের জমি ব্যবহার করে গড়ে ওঠা 2টি পেট্রোল পাম্পে উচ্ছেদ অভিযান চালানো হয়। প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেয়া হয়েছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনার দাম্ভিকতাই তার পতনের কারণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকোয়েট হলে জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই 2024 বিপ্লবের শহীদ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, হেলিকপ্টার থেকে গুলি করে মৃত মানুষকে পুড়িয়ে মারা সহ নানা অত্যাচার নির্যাতনে আল্লাহর আরশ কেঁপেছে, কিন্তু শেখ হাসিনার হৃদয় কাঁপেনি। জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আব্দুল কালাম আজাদ, বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম এ সময় উপস্থিত ছিলেন। ফেনীর সোনাগাজীতে 9 বছর আগে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের সময় ক্রসফায়ারে নিহত যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে ঘর উপহার দিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে উপজেলার চরছান্দিয়া গ্রামে মাসুদের পরিবারকে বুঝিয়ে দেয়া হয় নবনির্মিত ঘরটি। মানবেতর জীবনযাপনকালে ঘর পেয়ে ক্রসফায়ারে নিহত যুবদল নেতার স্বজনেরা কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমানের প্রতি। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, বরকতুল্লাহ বুলু, দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি সহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে সোনাগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই বিপ্লবের শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে যোগ দেন তারা। আসলে ভাষা প্রকাশ করার মতো না। আমরা জনাব তারেক রহমান সাহেবের কাছে কৃতজ্ঞ জানাই আমাদের পক্ষ থেকে, যিনি আমাদের থাকার জন্য একটা ঘর নির্মাণ করে দিয়েছেন। এজন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। মোংলায় সম্প্রতি আওয়ামী লীগ বিএনপির হামলা, পাল্টা হামলা এবং সংঘর্ষের ঘটনায় নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। খুলনা বিভাগীয় নেতৃবৃন্দের সাংগঠনিক নির্দেশনায় দুপুরে তিনি একাধিক হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের খোঁজ খবর নেন। এছাড়া তিনি উভয় দলের নেতা কর্মীর বাড়ি এবং ঘটনাস্থলে গিয়ে হামলার কারণ এবং কারা জড়িত সেসব জানার চেষ্টা করেন। তিস্তা নদীর পানি বন্টন চুক্তি, খনন, বাঁধ নির্মাণ সহ নদীটিকে ঘিরে নানা দাবিতে আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি লাগাতার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তিস্তা নদীর রক্ষা আন্দোলনের ব্যানারে এই কর্মসূচিটি পালিত হবে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার তিস্তা অববাহিকার মানুষ অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। দুপুরে লালমনিরহাট জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন আন্দোলনের প্রধান সমন্বয়কারী এবং বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এখানে কৃষ্টি পাল্টা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, যখন এই চট্টগ্রামে পার্কে নিরাপত্তা কর্মীদের সাথে কাভার্ড ভ্যান চালকদের সংঘর্ষের জেরে সড়ক অবরোধ এবং কর্মবিরতি পালন করছে কাভার্ড ভ্যান, লরি চালক এবং শ্রমিকেরা। এতে বন্দরে পণ্য নিয়ে আটকে পড়ে শতাধিক ট্রাক। সড়ক অবরোধের কারণে সকাল থেকে নগরীর বাণিজ্যিক এলাকা সহ বন্দরের বিভিন্ন সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। দুপুরে চট্টগ্রাম বন্দর সড়ক সচল করতে যৌথ বাহিনীর সদস্যরা কাজ শুরু করেছে। চালকদের কর্মবিরতির সমর্থনে কাভার্ড ভ্যান চালক এবং সহকারীরা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বন্দর এলাকায়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় নগরীর কাট্টলী এলাকায় কাভার্ড ভ্যান চালকদের সাথে ডিসি পার্কে নিরাপত্তা কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয় 30 জন। নানা অনিয়মের অভিযোগে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন। দুপুরে দুদকের অন্তত 10 থেকে 12 সদস্যের একটি প্রতিনিধি দল হাসপাতাল কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং নানা তথ্য সংগ্রহ করেন। দুদক কর্মকর্তারা জানান, একটি সিন্ডিকেটের মাধ্যমে দায়িত্ব পালন না করেও হাতিয়ে নেওয়া হয়েছে সরকারি টাকা। এর আগে বিষয়টি নজরে আনে নার্সিং এবং মিডওয়াইফারি অধিদপ্তর। সম্প্রতি এই বিষয়ে নোটিশ জারি করে তাদের বেতন ভাতা ফিরিয়ে দিতে বলা হয়েছে।
কোটি টাকার গাড়ি ব্যবহার সহ কয়েকজন উপদেষ্টার ভোগ বিলাসের সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন এটি অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশিত নয়। এতে করে সংস্কারের লক্ষ্য পিছিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। মুন্সিগঞ্জে টঙ্গীবাড়ি উপজেলায় পাঁচগাঁও বাজার এলাকায় সাবেক ছাত্রদল নেতা কামরুল ইসলাম তপনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে এসব কথা বলেন আসাদুজ্জামান রিপন। ভোগবিলাসিতায় ব্যস্ত থাকা উপদেষ্টাদের অন্তর্বর্তী সরকার থেকে বাদ দেওয়ার আহ্বান জানান বিএনপির এই কেন্দ্রীয় নেতা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের অপকর্মের মাধ্যমে ধ্বংস করে দিয়েছিল বলে মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কু। সকালে ফরিদপুরের নগরকান্দার শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামা ওবায়দ বলেন, তরুণ সমাজকে মাদকের দিকে ঠেলে দেওয়া হয়েছে শুধুমাত্র দুর্নীতি এবং টাকা পাচার করার জন্য। পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যবহারকে চারিদিকে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় সে বিষয়ে সরকার কাজ করছে বলে মন্তব্য করেন বস্ত্র এবং পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। মঙ্গলবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন শেষে সব কথা বলেন তিনি। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন, পাট অধিদপ্তরের পরিচালক সত্যকাম সেন, পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ, কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা উপস্থিত ছিলেন। আগামী 8 ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলাটি চলবে। খেলার খবর, সিলেটে শুরু হয়েছে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় তারুণের উৎসব উপলক্ষে সকালে সিলেট জেলা স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। The Judiciary and the Public Administration Reform Commission submitted their reports to Chief Advisor Professor Muhammad Yunus. The Commission chiefs handed over the reports today. The Public Administration Reform Commission has proposed reducing the number of ministries and divisions to 25 and 40 respectively, aiming to ensure better governance. The Commission recommended setting a specific timeline for completing the recruitment process in government jobs. It also proposed the formation of a federally controlled capital city government like New Delhi. The Commission also recommended dividing the country into 4 provinces and revising the designation of DCs. আমাদের যে অভিজ্ঞতা, দেশের যে অভিজ্ঞতা, এটা হলো হেনস্থার অভিজ্ঞতা, অবমাননার অভিজ্ঞতা। আমরা নাগরিক হিসেবে যে আমাদের একটা দাবি আছে, অধিকার আছে, সেটা ভুলে যাওয়ার অভিজ্ঞতা। সংক্ষিপ্তসার যেটা আমাদেরকে দিলেন সেটাতেই এত আশা জায়গায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব, এটাই আমাদের প্রত্যাশা এবং আপনাদের এই রিপোর্টের মাধ্যমে সে প্রত্যাশা পূরণ হোক। Home Advisor Jahangir Alam Chaudhry has said the interim government is making all efforts to bring back ousted Sheikh Hasina and others from India under the extradition treaty. The advisor said this while replying to a question what measures the government has taken to arrest over 100 accused against whom the ICT has issued arrest warrant for their involvement in crimes against humanity during July uprising. The advisor said they are arresting those who are staying in the country while efforts are on to bring back others who are staying abroad. উত্তরা থানা এরকম দুই একটা তো ঘটনা ঘটবে, যে ঘটবে না তা না, বাট এটার ক্ষেত্রে আপনারা দেখতে হবে আমরা এদের ক্ষেত্রে অ্যাকশন নিচ্ছি কিনা। যদি আমরা অ্যাকশন না নেই সে সময় আমাদের বলতে পারেন, আমরা তো অ্যাকশন নিচ্ছি। ট্রাইব্যুনাল যাদের ধরেন গ্রেপ্তারের পরোয়ানা জারি করছে আমরা কিন্তু তাদের ধরছি, তারা কিন্তু অনেকে মেইন জন, তারা তো আপনারা জানেন সে তো বাংলাদেশেই নাই, আমরা এখন তাদের কোথায় থেকে ধরে নিয়ে আসবো, এরকম তারা যারা নেই দেশে নাই তারা তো হয়তো ওয়ারেন্ট ইস্যু করে দিচ্ছে, তাদের তো আমরা ধরে
আনতাছি যারা দেশে আছে, বাট যারা দেশে নাই তাদের তো আমাদের পুলিশ গিয়ে ধরে আনতে পারে না। এটা ক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি, যেহেতু পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের একটা ট্রিটি আছে, ওইভাবে তাদের আনা যায়। Senior BNP leader Saleuddin Ahmed has said the Awami League can no longer engage in politics under its current name in Bangladesh, as people rejected its fascist politics through the July uprising. Speaking at a discussion in National Press Club, he also called for the trial of the Awami League for its involvement in mass killings and crimes against humanity. The BNP leader, who was the victim of enforced disappearance by ousted Hasina regime, said it should be determined through the judicial process whether the Awami League should be allowed to engage in politics in Bangladesh or not. আমাদের এই জাতির এগিয়ে যাওয়ার প্রাণ শক্তি হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। এই জাতীয় ঐক্যকে কোনোভাবেই বিনষ্ট করা যাবে না। কোন রকমের কোনো ইস্যু সৃষ্টি করে এই জাতীয় ঐক্যে যদি আমরা কেউ ফাটল সৃষ্টি করি, সেটা জাতির জন্য ভয়ানক বিপদ হবে। ফ্যাসিবাদের উত্থান যাতে কোনোদিন আর না হয়, সেজন্য ফ্যাসিবাদ বিরোধী গড়ে ওঠা এই জাতীয় ঐক্যকে আমরা রাজনৈতিক সংস্কৃতি হিসেবে চর্চা করতেই থাকতে হবে। The Anti-Discrimination Students Movement and Jatiyo Nagari Committee have launched a nationwide campaign to gather public opinion ahead of forming a new political party by the end of this month. Nasiruddin Patwari and Hasnat Abdullah, conveners of the civic and student platforms, announced the initiative today at the JNC Central Office in the capital's Bangla Motor area. The two platforms are using paper-based forms for those without internet access, while digital forms are available to reach tech-savvy groups. নতুন করে 24 পরবর্তীতে মানুষের যে আশা-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, ফেসিবাদ উত্তর বাংলাদেশ, যেখানে সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদাকে প্রাধান্য রেখে আমাদের যে নতুন রাষ্ট্রকল্প মানুষ চিন্তা করছে এখন, সেটিকে ধারণ করে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী জনতাকে সাথে নিয়ে আমরা একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি। Jamaat Islami Chief Dr. Shofiqur Rahman has urged the government to pay a special attention to victims and injured of the July uprising. He said this at National Press Club today. শহীদ পরিবার, আহত পঙ্গু সহযোদ্ধারা তারা বিভিন্নভাবে এখন হতাশাগ্রস্ত হতে যাচ্ছেন। এই সময় জাতির পক্ষ থেকে একটি দায়িত্বশীল ভূমিকা নিয়ে তাদের সামনে অন্তত কিছু জিনিস নিয়ে আসা দরকার। এই জন্য অসমাপ্ত রেখেই আমরা প্রাথমিক পর্বটা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। এই কাজে দিন রাত কেটেছেন আমার যে সমস্ত তরুণ বন্ধুরা, সংগঠন তাদের কাছে ঋণী কৃতজ্ঞ। The High Court has acquitted all accused, including 9 individuals who were previously sentenced to death in the case of the 1994 assassination attempt on Sheikh Hasina at Ishwardi railway station. The verdict was announced today by a High Court bench comprising Justice Muhammad Mahbubul Islam and Justice Hamidur Rahman. Earlier on 30th January, the High Court concluded hearings on the death references, appeals and jail appeals, setting 5th February as the date for the verdict. On 3rd July 2019, the lower court sentenced 9 individuals to death, 25 to life imprisonment and 13 others to 10 years in prison, all convicted by leaders and activists of the BNP, Chhatrodol and Jubodol. At least 3 journalists were injured in an attack at the Supreme Court premises. The journalists are senior reporter of ATN News Javed Akhtar, AKM Rafiqul Islam of NTV and Azizul Islam Pannu of Deepto TV. According to eyewitnesses, journalists were waiting for their lawyers in front of the Annex building. At one point, young men allegedly engaged in an argument with the journalists and locked into a scuffle with them. In a statement, the law reporters forum condemned the attack and demanded punishment of the perpetrators.
International news. A £700,000 London flat owned by Tulip Siddiq is being investigated as part of a money laundering probe. The Telegraph reports Bangladesh's Anti-Corruption Commission is examining whether the former city minister bought the London property using funds linked to one of the country's largest infrastructure projects. Siddiq, her aunt Sheikh Hasina and other family members are being investigated over the alleged embezzlement of £3.9 billion connected to a Russian-funded nuclear power plant. Siddiq was forced to resign from the front bench last month after Sir Laurie Magnus, the UK Prime Minister's ethics advisor, found that she had inadvertently misled the public over the scandal. Now cricket. Bangladeshi umpire Sharfadullah Ibn Shohid Shoykot has been selected to officiate in the 2025 ICC Champions Trophy, set to take place from 19th February to 9th March in Pakistan and the UAE. Matches will be held in Karachi, Lahore, Rawalpindi and Dubai, with all of India's matches hosted in Dubai. The ICC has announced a panel of 15 match officials for the tournament, comprising 12 umpires and 3 match referees. The 6 new umpires for the 2025 edition include Michael Goh, Adrian Holstock, Ahsan Raza, Sharfadullah, Alex Worf and Joel Wilson. ব্যক্তি গোষ্ঠী সুনির্দিষ্ট আদর্শ নয়, বরং সব শ্রেণী পেশার মানুষের মতামতের ভিত্তিতে নতুন রাজনৈতিক দল গঠিত হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আর নতুন দলে কেউ যোগ দিতে চাইলে সরকার থেকে পদত্যাগ করে আসতে হবে বলে জানান নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। নূর হোসেনের রিপোর্ট। ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর থেকেই তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। এরই মধ্যে রাজনৈতিক দল গঠনের ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। নতুন রাজনৈতিক দলের নাম, আদর্শ, উদ্দেশ্য ও কর্মসূচি কী হবে তা নির্ধারণে এবার দেশের সর্বস্তরের জনগণকে মতামত জানানোর আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই আহ্বান জানান তারা। নতুন করে 24 পরবর্তীতে মানুষের যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, ফেসিবাদ উত্তর বাংলাদেশ, যেখানে সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদাকে প্রাধান্য রেখে আমাদের যে নতুন রাষ্ট্রকল্প মানুষ চিন্তা করছে এখন, সেটিকে ধারণ করে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী জনতাকে সাথে নিয়ে আমরা একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি। এ সময় সরকারের উপদেষ্টাদের রাজনৈতিক দলে থাকা নিয়ে প্রশ্ন ছিল সাংবাদিকদের। রাজনৈতিক দল কোনো সরকারের সাথে কোনো এটা সম্পর্কিত নাই এবং এটা বরাবরই বলে থাকি, এবং যে সকল রাজনৈতিক দল এই বিষয়ে একটা ভয়ের মধ্যে রয়েছেন বা নিছক জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালাচ্ছেন, আমরা এসব কুতর্কের মধ্যে যেতে চাই না। এছাড়া শেখ হাসিনাকে গণহত্যাকারী উল্লেখ করে তার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। 2000 মানুষকে উনি শুধুমাত্র চেয়ার টিকায় রাখার জন্য হত্যা করেছে। আপনারা কেন মিডিয়াতে যে ফেসিবাদী খুনি হাসিনা লেখা যায় না? ফেসিবাদী খুনি হাসিনা যদি আপনারা না লিখেন, আপনারা না বলেন, আপনার হচ্ছে আওয়ামী যে কাঠামো রয়েছে, মিডিয়া রয়েছে, সেটির সিলসিলা আপনারা অব্যাহত রাখছেন। ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ঐক্য বজায় রয়েছে জানিয়ে নেতারা বলেন, কেউ আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করলে তাদের প্রতিহত করা হবে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। পালিয়ে যাওয়ার আগে স্বৈরাচার যত হত্যাকাণ্ড চালিয়েছে তার বিচার দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সংস্কারের কথা বলে সব প্রক্রিয়া দীর্ঘায়িত করা ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখার আহ্বানও জানান তিনি। ফেনী সোনাগাজীতে এক অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। কায়কোবাদ মাহমুদের রিপোর্ট। 2016 সালে বিচার বহির্ভূত হত্যার শিকার হওয়া ফেনীর সোনাগাজীর যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ির চাবি হস্তান্তর এবং ছাত্র জনতার অভ্যুত্থানে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি বলেন, বিগত 15 বছরে ফ্যাসিবাদীদের করা গুম, হত্যা ও নির্যাতনের বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে অনেকে অপরাধে উৎসাহিত হবে, আর বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে। আজকে আমাদেরকে একটি জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে। কি সেটি? এই যে পালিয়ে যাওয়া স্বৈরাচার,
ভারতে যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে তাকে এই বিচারের আওতায় আনতে হবে। এই হত্যার জন্য, এই খুন গুমের জন্য, এই জখমের জন্য হাজারো মানুষকে গুম করেছে, খুন করেছে, তার জন্য তার বিচার করতে হবে। তারেক রহমান বলেন, ভোটাধিকার নিশ্চিত হলেই শহীদদের মর্যাদা প্রতিষ্ঠা পাবে। আর সংস্কারের নামে নির্বাচন বিলম্বের কোনো দুরভিসন্ধি চলছে কিনা এমন প্রশ্নও তার। আজ আমাদেরকে দেখতে হবে সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা। যদি সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয় তাহলে দেশের সমস্যা বাড়বে। আমাদের যে হারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, যে হারে বেকার সমস্যা হচ্ছে, যে হারে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, যে হারে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ছে, যদি এই সব কিছুকে আবার জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয় তাহলে অবশ্যই জনগণের সেই সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে। দলের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কিছু মানুষ আমাদের ভেতরে ঢুকে বিভ্রান্তি তৈরি করছে। তারা সমাজে এমন কিছু কাজ করার চেষ্টা করছে যেখান থেকে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে হবে। আপনাদের সকলকে, এই সকল অনুচরদের বিরুদ্ধে আপনাদের সকলকে সজাগ থাকতে হবে। সকলকে। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। পাবনার ঈশ্বরদীতে ১৯৯৪ সালে শেখ হাসিনাকে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির ৯ কর্মী সহ ৪৭ আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। একই সাথে আদালত মামলাটিকে বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছে বলেও জানিয়েছেন আইনজীবীরা। এছাড়া অতীতে এই মামলার রায় নিয়ে পক্ষপাতিত্ব হয়েছে বলে আদালত তার পর্যবেক্ষণে উল্লেখ করেছে। এর আগে গত ৩০ জানুয়ারি এ মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। ৫ই আগস্টের পর এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামি ছাড়া সব আসামি জামিনে মুক্তি পান। এদিকে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় হাইকোর্টের রায়ের পর সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে ঈশ্বরদী থেকে আসা বিএনপির নেতাকর্মীরা। এতে গুরুতর আহত হন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাবেদ আক্তার। জাবেদ আক্তারকে রক্ষা করতে গিয়ে এনটিভির বিশেষ প্রতিনিধি হাসান জাবেদ সহ প্রায় ১০ জন আহত হন। পরে জাবেদ আক্তারকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। হামলার সময় কয়েকটি টেলিভিশনের মাইক্রোফোন ভাঙচুর করা হয়। রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের এনএক্স ভবনের সামনে এই ঘটনা ঘটে। সেখানে আসামি পক্ষের আইনজীবীদের ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করছিলেন সাংবাদিকরা। হঠাৎ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের উপস্থিতিতে দলটির শতাধিক নেতাকর্মী হট্টগোল শুরু করেন। এর প্রতিবাদে জানালে এক পর্যায়ে উপস্থিত সাংবাদিকদের উপর হামলা চালায় তারা। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক ব্রিফিং বর্জনের পাশাপাশি এনএক্স ভবনের সামনে বসে ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানায় ল রিপোর্টার্স ফোরাম। দেশের মানুষ গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। গণহত্যার জন্য রাজনৈতিক দল হিসেবে জনগণ আওয়ামী লীগের বিচার দাবি করে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রেসক্লাবের জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, শেখ হাসিনার দোসররা এখনও সরকারে ও প্রশাসনে আছে, তাই সরকারের পক্ষে সফল হওয়া কঠিন। এই সময় তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি। বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে বর্তমান সরকারের সবচেয়ে অগ্রাধিকার দেওয়া উচিত নির্বাচনকে। জুলাই বিপ্লবে আহত ও শহীদদের পরিবার ক্রমেই হতাশ হয়ে যাচ্ছে মন্তব্য করে বাংলাদেশের জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, তাদের জন্য নতুন ও কার্যকরী উদ্যোগ গ্রহণ করা উচিত। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জুলাই বিপ্লবের শহীদের স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। দেশে ইতিহাস বারবার বিকৃত হয়েছে এবং যে যার মতো করে রচনা করেছে দাবি করে জামায়াতের আমির ২৪শে গণ অভ্যুত্থানের ইতিহাসকে রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের জন্য আহ্বান জানান। জুলাই শহীদদের নিয়ে ১০ খণ্ডের স্মারক গ্রন্থ উন্মোচন করে তিনি বলেন, সব স্বৈরাচার ফ্যাসিস্টদের একই পরিণতি ভোগ করতে হচ্ছে। আমাদের জাতির ইতিহাস বিস্মৃতির ইতিহাস, বিকৃতির ইতিহাস। এই ইতিহাস অনেক সময় রচনা হয়েছে বহু পরে। ইতিহাস লিখতে গিয়ে অনেকে কাব্য রচনা করেছেন, গল্প রচনা করেছেন, যার যার মতো হবে।
ইতিহাসের জায়গা থেকে ইতিহাসকে সরিয়ে নিলে এটা আর ইতিহাস থাকে না। বিভিন্ন দিক থেকে শহীদ পরিবার, আহত পঙ্গু সহযোদ্ধারা তারা বিভিন্নভাবে এখন হতাশাগ্রস্ত হতে যাচ্ছেন। নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ের একটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। নারায়ণগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালতে আনিসুলকে হাজির করে পুলিশ 5 দিনের রিমান্ড আবেদন করে। পরে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গত বছরের 4 আগস্ট সোনারগাঁও কাঁচপুর মহাসড়কে সিনহা গার্মেন্টসের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন আশিক মিয়া নামে এক পোশাক কারখানার শ্রমিক। 8 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 14 আগস্ট নিহত আশিক মিয়ার মা কুলসুম বেগম বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়ারেন্টভুক্ত আসামিদের অনেকে বিদেশে থাকায় গ্রেফতার করা সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। নৌ পুলিশের সদর দপ্তর পরিদর্শন শেষে তিনি একথা জানান। আর আসামিদের ধরতে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান আইজিপি বাহারুল আলম। আবেদন গ্রহণ করলে সংশ্লিষ্ট দেশ তাদের গ্রেফতার করবে বলেও আশা করেন আইজিপি। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকার দাবি জানিয়ে উপদেষ্টা বলেন, দেশে বিভিন্ন স্থানে থানা ও পুলিশের ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা। যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন থেকে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ব্যারিস্টার জায়মা রহমান। তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিত্ব করছেন। 5 ও 6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ব্রেকফাস্ট প্রেয়ার অনুষ্ঠিত হবে। কংগ্রেস ও সিনেটের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বক্তব্য দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে গত 10 জানুয়ারি বিএনপির একটি প্রতিনিধি দলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জায়মা রহমান। বিশ্ব মানবতার শান্তি এবং মুসলিম বিশ্বের ঐক্য ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্বের দ্বিতীয় ও শেষ ধাপের মোনাজাতে অংশ নেয় লাখো মুসল্লি। দোয়া করা হয় দেশের কল্যাণ কামনায়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জোবায়ের। 14 ফেব্রুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব। হাসান মাহমুদের রিপোর্ট। মোনাজাতে অংশ নিতে বিভিন্ন দিক থেকে তুরাগপাড়ে ছুটে আসে মুসল্লিরা। বেলা 12টার পর শুরু হয় মোনাজাতের মুহূর্ত। 160 একরের মাঠ ছাড়িয়ে ক্ষমার ফরিয়াদে যুক্ত হয় লাখো লাখো হাত। মহান আল্লাহর কাছে পাপ মুক্তির বিনীত প্রার্থনায় সমবেত মানুষের আমিন আমিন ধ্বনি। যে যেখান থেকে পেরেছেন যুক্ত হয়েছেন বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় অর্থাৎ শেষ ধাপের মোনাজাতে। দোয়া করা হয় বিশ্ব মুসলমানের শান্তি ও ঐক্য কামনায়। আর পরকালীন মুক্তির নিবেদনে ভিজে ওঠে চোখ। আল্লাহ পাকের দিনের উপর চলতে পারে, দিন মাইনা চলতে পারে, এই দোয়া করা হয়েছে বেশিরভাগ। শাহজাদ রাসূলের উম্মত, খাঁটি উম্মত যেন হইতে পারে এবং আল্লাহ তাআলা খাস বান্দা হিসেবে চলতে পারে। সম্মিলিত দোয়ায় শেষ হয় মোনাজাত। দেশ ও জাতির জন্য দোয়া করেন মুসল্লিরা। বাবা মার জন্য দোয়া করছে, পরিবারের জন্য দোয়া করছে, দেশবাসীর জন্য দোয়া করছে। জাহেল থেকে ছুটা আল্লাহর দিকে চলে যায় ইনশাআল্লাহ। দোয়া শেষে যে যার মতো বাড়ির পথে রওনা হন মুসল্লিরা। কেউ বাসে, সিএনজিতে, ভ্যানে, কেউ বা হেঁটে পার হন গন্তব্যে। আল্লাহ এক এই কালেমা, নামাজ, এলম অর্থাৎ জ্ঞান ও জিকির, একরামুল মুসলিমিন বড়দের শ্রদ্ধা করা এবং ছোটদের স্নেহ করা, সহিনিয়ত এবং দাওয়াত অর্থাৎ তাবলিগ, এই 6টি কাজের উপরেই মূলত দাস দেওয়া হয় এই বিশ্ব ইজতেমায়। এবং এইখান থেকে মুসল্লিরা ছুটে যান সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করার এই বাণী নিয়ে বিশ্বের বিভিন্ন দরবারে। তাই হানাহানি বন্ধ করে বিশ্ব ইজতেমা বারবার আসুক ফিরে, এমনটাই প্রত্যাশা এইখানে আসা সাধারণ মানুষেরও। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর।
আন্দোলনের মুখে অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এদিকে পোষ্য কোটা বহালের দাবিতে আজ থেকে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার গভীর রাতে প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে এ ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর থেকে পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করে শিক্ষার্থীরা। পরে বিকেলে শিক্ষার্থী প্রতিনিধি নিয়ে আলোচনায় বসে প্রশাসন। অন্যদিকে পূর্বে ন্যায় পোষ্য কোটা বহাল রাখার দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা আজ থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেওয়ায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। আন্তর্জাতিক রুটে উড়োজাহাজে টিকিট বিক্রিতে সিন্ডিকেট বন্ধ ও ভাড়া কমানোর দাবি জানিয়েছেন প্রবাসী কর্মী ও রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরার সদস্যরা। সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিতে তারা অভিযোগ করেন, বিদেশ কর্মী পাঠানোর প্রক্রিয়াকে সহজ করার পরিবর্তে কঠিন করা হচ্ছে। সৌদি আরবে কর্মী পাঠাতে অনুমতি দিতে সত্যায়নের নতুন নিয়ম করে জনশক্তি কর্মসংস্থান ব্যুরো বেকায়দায় ফেলছে। এতে সামনে অভিবাসন খাত মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি তাদের। এ সময় তারা আরও অভিযোগ করেন, পুনরায় মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট করার অপচেষ্টা করা হচ্ছে। এমনটা হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এসব বিষয়ে প্রবাসী কল্যাণ সচিবের কাছে স্মারকলিপি দেন তারা। সচিব জানান, সার্বিক বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে মন্ত্রণালয়। কুমিল্লায় যৌথ বাহিনীর আটকের পর তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় 6 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 20-25 জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম জানান, দুপুরে নিহতের স্ত্রী ইয়াসমিন নাহার থানায় এসে মামলাটি দায়ের করেন। মামলায় নিহতের স্ত্রী উল্লেখ করেন, গত 31 জানুয়ারি মধ্যরাতে যৌথ বাহিনী পোশাকধারী একদল যুবক এসে বাড়িতে অভিযান চালিয়ে তৌহিদকে তুলে নিয়ে যায়। পরদিন দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তৌহিদুলের নিথর দেহ নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মামলায় আরও বলা হয়, উল্লেখিত আসামিরা জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে এবং মিথ্যা অভিযোগ দিয়ে তৌহিদকে নির্যাতন করে হত্যা করেছে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ববাজারে সোনার দাম বেড়ে সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়েছে। মূলত যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি শুল্কারোপের পর সোনার দাম বেড়ে গেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, সেফ হেভেনে চাহিদা অব্যাহত থাকার কারণে সোনার দাম বাড়ছে। বুধবার স্পট গোল্ডের দাম আউন্স প্রতি 0.5% বেড়ে $2,855 দাঁড়িয়েছে। আগের সেশনে এই সোনার দাম বেড়ে রেকর্ড সর্বোচ্চ $2,858.12 হয়। একই সময় মার্কিন সোনার মূল্য আউন্স প্রতি 0.3% বেড়ে $2,884.60 হয়েছে।